নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে টিটেড পেপার 2 সোশিয়াল সায়েন্স টপিক মৌলিক দায়িত্ব ও নির্দেশাত্মক নীতি থেকে আমি বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে মৌলিক দায়িত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো মৌলিক দায়িত্বের যে ধারণাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন ভারতীয় সংবিধানের নিচের কোনটি অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, তো ভারতীয় সংবিধান যখন কার্যকর করা হয়েছিল তখন ভারতীয় সংবিধানের যে মূল যে সংবিধান ছিল সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেটা ছিল মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্ব কিন্তু ভারতীয় সংবিধানের মূল যে সংবিধান সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে 1976 সালের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ মূল সংবিধানে কি ছিল না, মৌলিক দায়িত্বটা অন্তর্ভুক্ত করা ছিল না। আবার 1976 সালের কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মৌলিক দায়িত্ব যেটা সেটাকে কি করা হয়, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। ক্লিয়ার? এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেনের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্বের ধারণা অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কী। কী উদ্দেশ্য মাথায় রেখে ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্বের ধারণাটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সেটার পেছনে মূল উদ্দেশ্য ছিল ভারতীয় নাগরিকদের অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা। ভারতীয় যেসব নাগরিক রয়েছে তাদেরকে যাতে অসাংবিধানিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো থেকে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কিছু মৌলিক, অর্থাৎ 11টা আমরা জানি বর্তমানে 11টা মৌলিক দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের সঙ্গে। ঠিক আছে, তো নেক্সট আমরা 5 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্বের সংখ্যা কয়টি। অবশ্যই মনে রাখবেন বর্তমানে ভারতে মৌলিক দায়িত্বের যে সংখ্যাটা সেটা কিন্তু 11টি। তারপর 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কত নম্বর পার্টে বর্ণিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেড 2024 জন্য অবশ্যই মনে রাখবেন সেটা। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য যেগুলো সেগুলো বর্ণনা করা হয়েছে 4th নম্বর পার্টে, অর্থাৎ 4th পার্টে কিন্তু সেটার পুরোপুরি বর্ণনা রয়েছে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে। তো সংবিধানের কত নং অনুচ্ছেদে তার উল্লেখ রয়েছে, সেটা রয়েছে 51 এর নং অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্য যেটা সেটার উল্লেখ রয়েছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্ব এগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মৌলিক কর্তব্যের যে ধারণাটা সেটা কিন্তু কি করা হয়েছিল, অন্তর্ভুক্ত করা হয়েছিল। কোন কমিটির সুপারিশ মেনে, সেটা কিন্তু প্রথম যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা হলো শরণ সিং। সেই শরণ সিং কমিটির সুপারিশ প্রথম করেছিল যে মৌলিক কর্তব্য যেটা সেটা কি করার জন্য, বানানোর জন্য। তো সেই কমিটির সুপারিশ অনুসারেই কিন্তু পরবর্তীকালে কি করা হয়েছে, মৌলিক কর্তব্য বানানো হয়েছে। তো সেটা ছিল শরণ সিং। তো প্রথম যেটা সংবিধান যখন মৌলিক কর্তব্যকে স্থান দেওয়া হয় সংবিধানে তখন কিন্তু ছিল 10টি, এবং পরবর্তী সময় 2002 সালে সেটাকে সংশোধনের মাধ্যমে আরও কতটা হলো, টোটাল 11টি, আরও পরে 11টি টোটাল বানানো হয়েছে, 11টি মৌলিক কর্তব্য স্থির করা হয়েছে। তো এই যে মৌলিক কর্তব্য যেটা সেটা কিন্তু কিসের মাধ্যমে, কোন কমিটির সুপারিশ করেছিল, শরণ সিং কমিটির সুপারিশ ক্রমেই কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা নজর দেব 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে 11তম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ 11তম যে মৌলিক কর্তব্যটা অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে সেটা কিন্তু 86তম সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু ভারতীয় যে সংবিধান সেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা 10 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো। তো ভারতের যে সার্বভৌমিকতা রয়েছে এবং যে একতা ও যে সংহতি রয়েছে সেটাকে সমর্থন করা এবং সংরক্ষণ করা
কি কিসের মধ্যে পড়ে, সেটা কিন্তু একটা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা একজন এজ এ ইন্ডিয়ান আমাদের কিসের মধ্যে পড়ে, এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? এবার আমরা 11 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানের কত নং অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে। তো জাতীয় পতাকা ও জাতীয় যে সঙ্গীত রয়েছে সেটাকে আমাদের এজ এ ইন্ডিয়ান আমাদের কি করতে হবে, যে সেটাকে সম্মান জানাতে হবে। তো সেটা কিন্তু বলা হয়েছে পার্ট 4 এ কিন্তু সেটা নির্দেশিকা দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমরা 12 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে কত সালে ভারতীয় পার্লামেন্টের মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। তো পার্লামেন্টে মৌলিক কর্তব্য সংক্রান্ত যে বিষয়টা সেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল 1976 সালে। তো 1976 সালে সংশোধন করা হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? আমি পূর্বেই ডিসকাস করেছি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সেটা অন্তর্ভুক্ত করা হয়। এবার 13 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে নির্দেশাত্মক নীতির মূল লক্ষ্য কী। তো আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা ছিল মৌলিক কর্তব্য আর নির্দেশাত্মক নীতি। তো এখন আমরা দেখব নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক নীতির মূল লক্ষ্য কী, কী লক্ষ্য নিয়ে নির্দেশাত্মক নীতি আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সেটার মূল যে লক্ষ্য ছিল সেটা হলো কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলা। এবং কল্যাণকর রাষ্ট্র বলতে আমাদের যে সমস্ত নাগরিক রয়েছে আমাদের দেশে, সেই সমস্ত নাগরিকদের কথা বা তাদের স্বার্থে মানে কি করা, রাষ্ট্র গঠন করা বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলা। ক্লিয়ার? এবার আমরা 14 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্দেশাত্মক নীতিকে মৌলিক অধিকারের তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়। তো নির্দেশাত্মক যে নীতিগুলো রয়েছে সেটাকে মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে, মৌলিক অধিকার যেগুলো রয়েছে তার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়, কিন্তু সেটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তখন কি করা হয়েছিল, নির্দেশাত্মক নীতিকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছিল। তারপর খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন অবশ্যই আপনারা মনে রাখবেন, এবং সেটা আপকামিং টিটের 2024-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবেন। ভারতীয় সংবিধানের বিবেক রূপে বর্ণনা করা হয় কাকে? ভারতীয় সংবিধানের বিবেক বর্ণনা করা হয় কাকে? তো বিবেক রূপে কিন্তু বর্ণনা করা হয় সংবিধানের নির্দেশাত্মক নীতিকে। সংবিধানের নির্দেশাত্মক নীতি কিন্তু সংবিধানের বিবেক রূপে বর্ণনা করা হয়েছে। এবার আমরা 16 নম্বর কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা যদিও বড় তবে অনেকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন কোয়েশ্চেনটা। কত সালে তামিলনাড়ু সরকার বনাম আবুবাই মামলায় সুপ্রিম কোর্ট রায় দান করে যে নির্দেশাত্মক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য না হলেও আদালতের উচিত নয় এগুলিকে অগ্রাহ্য করা? তো তামিলনাড়ু সরকার বনাম আবুবাই মামলায় একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের নিকট। তখন সেই রায়ে সুপ্রিম কোর্ট কি বলেছিল, দান করে যে নির্দেশাত্মক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য না হলেও, আদালত দ্বারা সেগুলো যদি বলবৎযোগ্য নাও হয় তাহলেও বলা হয়েছে যে আদালতের উচিত নয় এগুলোকে কি করা, অগ্রাহ্য করা। তো সেটা কিন্তু বলা হয়েছিল 1984 সালে সুপ্রিম কোর্টে এরকম একটা মামলা করা হয়েছিল। ক্লিয়ার? 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কারণগুলির, একটু কারেকশন করে নেবেন, এটা কার নয়, এটা কারণ হবে, ঠিক আছে? কারণ হবে এটা। নিম্নলিখিত কারণগুলির মধ্যে সামাজিক সদিচ্ছার অভাব রাষ্ট্র পরিচালনার কোন মন্ত্র রূপায়ণের জন্য দায়ী? তো সেটা কিন্তু নির্দেশাত্মক নীতির। নিম্নলিখিত কোন কারণগুলির মধ্যে সামাজিক সদিচ্ছার অভাব রাষ্ট্র পরিচালনা কোন মন্ত্র রূপায়ণের জন্য দায়ী? সেটা হলো নির্দেশাত্মক নীতির মন্ত্র রূপায়ণের জন্য দায়ী। ক্লিয়ার? এবার আমরা 18 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সংবিধানের কোথায় কল্যাণকারী রাষ্ট্র এর ধারণাটি মূর্ত হয়েছে? তো কল্যাণকারী রাষ্ট্র এর যে ধারণাটা সেটা কিন্তু মূর্ত হয়েছে, বা যেটাকে আমরা কি করতে পারি, প্রত্যক্ষ করতে পারি, সেটা কিন্তু নির্দেশাত্মক নীতির মধ্যেই কিন্তু আমরা সেটাকে প্রত্যক্ষ করতে পারি। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির উদ্দেশ্য কী? তো কি উদ্দেশ্যকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল? সেটা হলো সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ যাতে সুগম করা হয়। প্রতিটি নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক গণতন্ত্রের পথ যাতে সুগম হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির মূল উদ্দেশ্য ছিল।
এবং সেই উদ্দেশ্যেই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তারপর 20 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে নির্দেশাত্মক নীতি অনুসারে রাষ্ট্র কত বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের ঐবতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার কথা বলেছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমরা সবাই জানি 14 বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশু রয়েছে সেই সমস্ত শিশুদেরকে ঐবতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলে দেওয়া হয়েছে। তারপর 21 নম্বর কোয়েশ্চেন্স আমরা দেখব, যেখানে বলা হয়েছে সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে কয়টি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয়। তো সংবিধানের যখন 42তম সংশোধনী হয়েছিল তখন কিন্তু 3টি নির্দেশাত্মক নীতিকে সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত করা হয়। এই 3টি নীতির অধীনেই কিন্তু অনেকগুলো নীতি সংযুক্ত রয়েছে, ঠিক আছে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে কোনগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধীর রূপায়ণের জন্য বিশেষভাবে দায়ী। তো কোনগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধীর রূপায়ণের জন্য বিশেষভাবে দায়ী, সেটা হলো সম্পদের অভাব, সদিচ্ছার অভাব আর দেশের বিশালতা। এগুলো কিন্তু একটা নির্দেশাত্মক নীতির ধীর রূপায়ণের জন্য বিশেষভাবে দায়ী করা হয় এই 3টা নীতিকে। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, কোন আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দেশাত্মক নীতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এখানে নীতিতে নয়, নীতিকে হবে, ঠিক আছে, নীতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তো কোন আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে, সেটা কিন্তু আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠার আদর্শে, আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠার আদর্শেই কিন্তু নির্দেশাত্মক নীতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রূপায়ণ নির্ভর করে। একটা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রূপায়ণ কিভাবে সঠিকভাবে কিসের উপর সেগুলো নির্ভর করে, তো সেটা কিন্তু সাধারণত নির্ভর করে সরকারের প্রাপ্ত সম্পদ ও আর্থিক সামর্থ্যের উপর কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রূপায়ণটা নির্ভর করে। ক্লিয়ার? এবার 25 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, কত নং ধারায় রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং বারবার কিন্তু এক্সামে, বিভিন্ন ধরনের এক্সামে এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে। কত নং ধারায় রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করা হয়, সেটা কিন্তু 36 নং ধারায়, সংবিধানের 36 নং ধারায় রাষ্ট্রের সংজ্ঞা প্রদত্ত রয়েছে। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপকামিং টিটেট পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা কিন্তু সংবিধানের 40 নং ধারায় বলা হয়েছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত নং ধারায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীগোষ্ঠীর মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন এই কোয়েশ্চেনগুলো, কিন্তু যদি চান আপনারা সঙ্গে সঙ্গে নোট বানিয়ে ফেলতে পারেন। তো সেটা কিন্তু তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ যেসব শ্রেণীগোষ্ঠী রয়েছে তাদের শিক্ষা এবং তাদের যে অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে 46 নং ধারায়, ঠিক আছে। এবার 28 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে কত নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। একটা রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাতে সে আন্তর্জাতিক শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে 51 নং ধারায়, অর্থাৎ সংবিধানের 51 নং ধারায় কিন্তু এরকমটা নির্দেশিকা জারি করা হয়েছে। তারপর 29 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে মুক্ত রাখবে। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। কি বলা হয়েছে, রাষ্ট্র তার বিচার যে ব্যবস্থা সেটাকে শাসন ব্যবস্থা থেকে কিন্তু যাতে মুক্ত রাখে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে সংবিধানের 50 নং ধারায়। ক্লিয়ার? এবার আমরা 30 নম্বর কোয়েশ্চেন দেখব, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট যে কোয়েশ্চেনটা, সেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন ঘটাবে। একটা রাষ্ট্র পরিবেশের সংরক্ষণের পাশাপাশি এবং তার যত দূর সম্ভব উন্নয়ন ঘটানো যায় সেদিকেও নজর দেবে, সেটা বলে দেওয়া হয়েছে 48-এর এ নং ধারায়। তো এই ছিল মৌলিক দায়িত্ব এবং কি নির্দেশাত্মক নীতি।
মৌলিক দায়িত্ব ও নির্দেশাত্মক নীতি থেকে বাছাই করা 30 কোয়েশ্চেন্স। আশা করি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আপনারা যারা টেট এক্সাম নিচ্ছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, আপনাদের এক্সামের জন্য অনেকটা কিন্তু উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।